তালাকের ১০ বছর পর স্ত্রী স্টেশনে সমোসা বিক্রি করছিল। তারপর স্বামী যা করল তা দেখে সবাই অবাক হয়ে গেল। বন্ধুরা, রেলওয়ে স্টেশনের ভিড় কখনো কোনো একজন মানুষের জন্য থেমে থাকে না। এখানে সবাই কোথাও না কোথাও পৌঁছানোর তাড়াহুড়োতে থাকে, আর যারা থেমে যায় তাদের ভিড় পিষে দিয়ে চলে যায়। প্ল্যাটফর্ম নাম্বার ৩-এ সকালের রোদ মেঝেতে ছড়িয়ে পড়ছিল, চায়ের বাষ্প বাতাসে মিশেছিল, আর সমোসার সুগন্ধ মানুষকে অজান্তেই নিজের দিকে টেনে নিচ্ছিল। সেই সুগন্ধের মাঝে একটি ছোট কাঠের ঠেলাগাড়ি লাগানো ছিল, যার পেছনে একজন মহিলা দাঁড়িয়েছিল। সাধারণ শাড়ি, ঘামে ভেজা কপাল, হাতে তেলের চিটচিটে ভাব, আর চোখে এমন এক নিস্তব্ধতা যেন বহু বছর ধরে কিছু বলার আছে, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছে না। তার নাম ছিল সুমিত্রা, কিন্তু এখানে তাকে কেউ নামে চিনত না। এখানে সে ছিল শুধুই সমোসাওয়ালা। সুমিত্রার হাত অনবরত চলছিল, সমোসা তোলা, কাগজে মোড়ানো, টাকা নেওয়া, খুচরো গোনা। কিন্তু তার চোখ প্রতিবার ট্রেনের দরজা খুলতেই অজান্তেই উপরে উঠে যেত, যেন কাউকে খুঁজছে। সে নিজেও জানত না সে কাকে খুঁজছে। ১০ বছর কেটে গিয়েছিল, কিন্তু কিছু অভ্যাস সময়ের সাথে মরে যায় না। কখনো কখনো তার মনে হতো তার জীবনটাও এই রেল লাইনের মতো হয়ে গেছে, লম্বা, সোজা, আর কোনো মোড় ছাড়া। সেই সকালে একজন লোক প্ল্যাটফর্মে নামল। পরনের পোশাক দামি ছিল, হাঁটা চলায় আত্মবিশ্বাস ছিল, আর মুখে কাজের ক্লান্তি পরিষ্কার দেখা যাচ্ছিল। হাতে ব্রিফকেস ছিল, আর চোখে সেই তাড়াহুড়ো যা প্রায়ই সফল মানুষের পরিচয় হয়ে দাঁড়ায়। তার নাম ছিল অর্জুন। সে এখানে থাকতে আসেনি, শুধু একটা কানেক্টিং ট্রেন ধরার ছিল। কিন্তু খিদে তাকে সুমিত্রার ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে দিল। সে খুব একটা না তাকিয়েই বলল, ২টো সমোসা দিও। কণ্ঠস্বর শুনতেই সুমিত্রার ভেতরে কিছু একটা নড়ে উঠল। সে প্রতিদিন শত শত কণ্ঠস্বর শুনত, কিন্তু এই কণ্ঠস্বর তার হৃদয়ের কোনো এক পুরনো দরজায় করাঘাত করল। সে সমোসা তুলল, কাগজ খুলল, আর সেই মুহূর্তেই তার আঙুলগুলো হালকা কেঁপে উঠল। সে ধীরে ধীরে নজর তুলল। ১০ বছর, পুরো ১০ বছর কেটে গিয়েছিল, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মুখটা অচেনা ছিল না। অর্জুনের নজরও সেই মুহূর্তে তার ওপর পড়ল। ১ সেকেন্ডের জন্য দুজনেই শুধু তাকিয়ে রইল। চারপাশের কোলাহল যেন হঠাৎ দূরে চলে গেল। ট্রেনের বাঁশি, মানুষের আওয়াজ, সবকিছু ঝাপসা হয়ে গেল। অর্জুনের চোখ বড় বড় হয়ে গেল, তার ঠোঁট নড়ল। সুমি? সে পুরো নামটাও নিতে পারল না। সুমিত্রা সঙ্গে সঙ্গে নজর নামিয়ে নিল, যেন কেউ তাকে চুরি করতে গিয়ে ধরে ফেলেছে। সে নিজেকে সামলে নিয়ে অত্যন্ত স্বাভাবিক সুরে বলল, সমোসা গরম আছে সাহেব। তার গলায় না কোনো অভিযোগ ছিল, না রাগ, না কোনো প্রশ্ন, শুধু একটা দূরত্ব ছিল। সেই দূরত্ব যা ১০ বছর আগে এক টুকরো কাগজের সইয়ের সাথে তৈরি হয়েছিল। অর্জুন টাকা বাড়িয়ে দিল। তার হাত কাঁপছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে মহিলার সাথে সে একসময় পুরো জীবন কাটানোর প্রতিশ্রুতি দিয়েছিল, আজ সেই মহিলাই কমলাপুর রেলওয়ে স্টেশনে সমোসা বিক্রি করছে। তার মাথায় পুরনো বাক্যগুলো প্রতিধ্বনিত হতে লাগল। তুমি খুব সাধারণ, তুমি আমার সাথে আগে বাড়তে পারবে না, আমাকে বড় কিছু করতে হবে। সে বড় কিছু করে ফেলেছিল, বড় কোম্পানি, বড় গাড়ি, বড় বাড়ি। কিন্তু আজ এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তার প্রথমবার মনে হল যে সম্ভবত খুব ছোট কিছু একটা পেছনে রয়ে গেছে। সুমিত্রা সমোসা তার দিকে বাড়িয়ে দিল। হাত দুটো একে অপরকে স্পর্শ করল। সে সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল। তার চোখ এখনও নিচু ছিল। অর্জুন সাহস করে জিজ্ঞেস করল, তুমি এখানে? বাক্যটি শেষ হল না। সুমিত্রা হালকা হাসির সাথে বলল, কাজ করছি, ব্যাস এটুকুই। না কোনো কাহিনী, না কোনো সাফাই। কিন্তু তার ভেতরে ১০ বছরের পুরো কাহিনী একসাথে চিৎকার করতে লাগল। তালাকের পরের দিনগুলো, মানুষের প্রশ্ন, মায়ের চিন্তা, সমাজের নীরবতা, আর তারপর একে একে সব সাহারা হারিয়ে যাওয়া। সে কাঁদতে শেখেনি, সে শুধু কাজ করতে শিখে নিয়েছিল। অর্জুন সমোসা নিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। তার মনে পড়ল কিভাবে সুমিত্রা সকালে উঠে তার জন্য টিফিন বানাত, কিভাবে সে তার স্বপ্নকে সবসময় অর্জুনের স্বপ্নের পরে রাখত। আজ সেই মহিলাই নিজের স্বপ্নগুলোকে ভাজার জন্য তেলের কড়াইয়ের সামনে দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? সুমিত্রা মাথা নাড়ল। হ্যাঁ, সে মিথ্যে বলছিল না, সে শুধু পুরো সত্যিটা বলছিল না। আর সেখানেই, সেই প্ল্যাটফর্মে ১০ বছর পর তাদের কাহিনী আবার শ্বাস নিতে শুরু করল। কারণ এই কাহিনী শুধু তালাকের ছিল না, এটি ছিল সেই সিদ্ধান্তের যা একদিন নেওয়া হয়েছিল, কিন্তু তার দাম পুরো জীবন ধরে দিতে হয়।
এখনও অর্জুন সেই কাজটা করেনি যা সুমিত্রার চোখে আবার জল এনে দিয়েছিল। অর্জুন টাকা দিয়েও সেখানেই দাঁড়িয়েছিল, যেন তার পা মাটিতে আটকে গেছে। সুমিত্রা পরে সমোসা ভাজার জন্য কড়াইয়ের দিকে মন দিল, কিন্তু তার মন সেই তেলের থেকেও বেশি টকবক করে ফুটছিল। 10 বছর আগের স্মৃতিগুলো হঠাৎ এভাবে ফিরে এসেছিল, যেমন কেউ বন্ধ হয়ে থাকা দরজায় জোরে ধাক্কা দিয়েছে। সেই স্মৃতিগুলো যা থেকে সে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিল, আজ সেই স্টেশনে সেই মানুষের সামনে দাঁড়িয়েছিল। 10 বছর আগে সুমিত্রা সকাল এমন হতো না। তখন সে কোনো প্ল্যাটফর্মে নয়, বরং একটা ছোট ভাড়ার বাড়িতে ঘুম থেকে উঠত। সকালের হালকা আলোয় সে চুপচাপ উঠে রান্নাঘরে যেত, যাতে অর্জুনের ঘুম না ভেঙে যায়। গ্যাস জ্বলত, চা বসত, আর টিফিনের ডাব্বায় সে ভালোবাসার সাথে সবজি রাখত। তার নিজের স্বপ্নের কোনো তাড়া ছিল না, কারণ সে নিজের স্বপ্নগুলোকে অর্জুনের স্বপ্নের সাথে মিশিয়ে দিয়েছিল। তার মনে হতো স্বামীর এগিয়ে যাওয়াই তার জয়। অর্জুন তখনও উচ্চাকাঙ্ক্ষী ছিল, তার চোখে সবসময় বড় কিছু করার চমক থাকত। সে প্রায়ই বলতো, আমাকে এই শহরে থাকতে হবে না, আমাকে আরও আগে যেতে হবে। সুমিত্রা প্রতিবার হাসি মুখে বলত, যেখানে তুমি যাবে আমি সেখানেই থাকব। সে জানত না যে কিছু মানুষ সাথে থাকা তখনই যায় যতক্ষণ সামনের মানুষটি তাদের গতির থেকে পিছিয়ে না পড়ে। বিয়ের কয়েক বছর ঠিকঠাক কাটল, কিন্তু যেমন যেমন অর্জুনের চাকরি বদলালো, তার পরিধি বদলালো, তার বন্ধু বদলালো, ঠিক তেমনি সুমিত্রা তার জীবনে ধীরে ধীরে এক কোণে সরে যেতে লাগল। অর্জুনের নতুন বন্ধু, নতুন মিটিং, নতুন পোশাক, এই সব কিছুর মাঝে সুমিত্রার সারল্য তার কাছে বোঝা মনে হতে লাগল। সে সেই পুরনো শাড়ি পরত, সেই চুপচাপ থাকত, সেই সীমিত স্বপ্নে বেঁচে থাকত। অর্জুনের মনে হতে লাগল সুমিত্রা তাকে আটকে রাখছে। তারপর একদিন সেই ঝগড়াটা হলো, যা শুধু কণ্ঠস্বরের ছিল না, চিন্তাধারার ছিল। অর্জুন বলেছিল, তুমি বদলাতে চাও না, তুমি আমার উন্নতি বোঝো না। সুমিত্রা প্রথমবার সাহস করে বলেছিল, বদলানোর জন্য কিছু তো থাকতেও হবে। সেই বাক্যের পর ঘরে যে নিস্তব্ধতা নেমেছিল, সেই নিস্তব্ধতাই তাদের সম্পর্কের শেষ সত্য হয়ে দাঁড়াল। তালাকের সিদ্ধান্ত হঠাৎ করে হয়নি, কিন্তু সুমিত্রার জন্য তা বজ্রপাতের থেকে কম কিছু ছিল না। কাগজে সই করার সময় অর্জুনের চোখে স্বস্তি ছিল, আর সুমিত্রার চোখে প্রশ্ন। সে কোনো খোরপোশ চায়নি, সে শুধু একবার জিজ্ঞেস করেছিল, যদি কখনো দরকার পড়ে তো। অর্জুন জবাব দেয়নি। সম্ভবত তার মনে হয়েছিল এমন দরকার কখনো আসবেই না। তালাকের পর সুমিত্রা বাপের বাড়ি চলে গেল। শুরুতে মা পাশে দাঁড়িয়েছিল, কিন্তু সমাজ ধীরে ধীরে নিজের কঠোরতা দেখাতে শুরু করল। প্রতিটি নজরে একটা প্রশ্ন ছিল, প্রতিটি আলাপচারিতায় একটা খোঁচা। কিছু আত্মীয় তো পরিষ্কার বলে দিল, এখন তোকে নিজেকেই দেখে নিতে হবে। আর তখন সুমিত্রা দেখল দুনিয়াকে, নিজেকে, আর নিজের অসহায়ত্বকে। কাজের খোঁজ সহজ ছিল না। একজন তালাকপ্রাপ্ত মহিলাকে সব জায়গায় সন্দেহের নজরে দেখা হতো। সে মানুষের বাড়িতে বাসন মেজেছে, কখনো কখনো সারাদিন পরিশ্রমের পরেও পুরো টাকা মিলত না। অনেকবার তাকে না খেয়ে ঘুমোতে হয়েছে, কিন্তু সে কারো কাছে অভিযোগ করেনি। সে শুধু ভাবত, এটাই বোধহয় তার সাজা, কারো স্বপ্নের মধ্যে নিজেকে হারিয়ে ফেলার সাজা। স্টেশনে কাজ শুরু করা তার বাধ্যবাধকতা ছিল। এক পরিচিতজন বলেছিল, এখানে ভিড় আছে, পেট ভরে যাবে। আর সত্যি, পেট তো ভরতে লাগল, কিন্তু মন প্রতিদিন একটু একটু করে আরও খালি হয়ে যেত। প্রতিটি চলে যাওয়া ট্রেনের সাথে তার মনে হতো তার জীবনও কোথাও চলে যাচ্ছে, শুধু সে টিকিট পায়নি। আজ 10 বছর পর সেই কমলাপুর স্টেশনে অর্জুনের হঠাৎ সামনে আসা কোনো কাকতালীয় ঘটনার চেয়েও বেশি কিছু ছিল। সুমিত্রা সমস্যা ভাজতে ভাজতে ভাবছিল যে সময় কি মজাও করে। যাকে সে ভোলার চেষ্টা করে আসছিল, সেই আজ তার সামনে দাঁড়িয়েছিল, পরিষ্কার পোশাকে, ভরসায় ভরপুর, যেন জীবন তার সাথে কোনো নিষ্ঠুরতা করেনি। অর্জুন দূরে সরে গিয়ে সমস্যা খেল, কিন্তু তার গলা শুকিয়ে আসছিল। সে অনুভব করতে শুরু করেছিল যে সে যা ছেড়েছিল তা শুধু একজন মহিলা ছিল না, বরং একটা আস্ত পৃথিবী ছিল যা আজ এক ঠেলাগাড়িতে সিমটে গেছে। সে কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দগুলো যেন তার ভেতরেই জট পাকিয়ে যাচ্ছিল। সুমিত্রাও কিছু বলেনি। সে জানত কিছু কথা বলার জন্য অনেক দেরি হয়ে গেছে, কিন্তু সে এটাও জানত না যে এই মোলাকাত এখনও শেষ হতে চলেনি, কারণ অর্জুনের মনে একটা সিদ্ধান্ত ধীরে ধীরে আকার নিচ্ছিল। এমন সিদ্ধান্ত যা হয় সব কিছু বদলে দেবে, নয়তো পুরনো ক্ষতগুলোকে আরও গভীর করে দেবে। আর এই চিন্তার সাথে অর্জুন প্রথমবার সুমিত্রার দিকে পূর্ণ মনোযোগ দিয়ে তাকাল, যেন সে তাকে আবার চেনার চেষ্টা করছে। অর্জুন সমস্যা শেষ করল, কিন্তু খিদে তখনও মেটেনি। এটা পেটের খিদে ছিল না, এটা ছিল সেই শূন্যতার খিদে যা হঠাৎ কোনো পুরনো স্মৃতি জেগে ওঠার ফলে তৈরি হয়।
সে 2 পা এগিয়ে গেল, আবার থমকে গেল। সুমিত্রা অনবরত কাজে লেগেছিল, যেন কিছুই হয়নি। কাস্টমার আসছিল, টাকা দিচ্ছিল, সমস্যা নিয়ে যাচ্ছিল। কারও কিছু এসে যাচ্ছিল না যে তার সামনে দাঁড়িয়ে থাকা মহিলার জীবনে এইমাত্র 10 বছরের পুরনো ক্ষত আবার নতুন করে খুলে গেছে। অর্জুন ধীরে ধীরে জিজ্ঞেস করল, তুমি কি রোজ এখানেই থাকো? প্রশ্নটা সাধারণ ছিল, কিন্তু তার ভেতরে ভয় ছিল। ভয় এই যে জবাব তাকে আরও ছোট করে দেবে। সুমিত্রা না তাকিয়েই বলল, হ্যাঁ, সকাল থেকে রাত পর্যন্ত। তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, শুধু একটা মেনে নেওয়া ছিল, যেন এটাই তার নিয়তি, আর সে এর সাথে লড়াই করা ছেড়ে দিয়েছে। অর্জুনের মনে পড়ল কখনো সে সুমিত্রাকে বলতো, এত কাজ করো না, ক্লান্ত হয়ে যাবে। আর আজ সেই মহিলাই সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়েছিল, না থেমে, না বসে। সে প্রথমবার খেয়াল করল সুমিত্রার কবজি কতটা রোগা হয়ে গেছে। আঙুলের ডগায় পুরনো তেলের দাগ ছিল, আর মুখের উজ্জ্বলতা রোদে কোথাও যেন চাপা পড়ে গেছে। তার মনে হল সে কোনো এক অপরিচিত মানুষকে দেখছে, অথচ এটি সেই মহিলাই যাকে সে একসময় সবথেকে বেশি জানার দাবি করত। সেই দিন অর্জুন মিটিংয়ে গেল না। সে তার পরের ট্রেনটিও ছেড়ে দিল। সে প্ল্যাটফর্মে বসে পড়ল, কিছুটা দূরত্বে, যেখান থেকে সুমিত্রার ঠেলাগাড়ি পরিষ্কার দেখা যাচ্ছিল। সে তাকে কাজ করতে দেখতে থাকল। কোনো কাস্টমার চড়া গলায় কথা বলত, কেউ টাকা ছড়ে দিয়ে চলে যেত, কেউ দামাদামি করত। সুমিত্রা সব সয়ে নিচ্ছিল। সে নিচু হচ্ছিল, উঠছিল, হাসছিল, কিন্তু তার চোখ কখনো হাসছিল না। অর্জুনের ভেতরে কিছু একটা বিঁধতে লাগল। সন্ধ্যা হতে হতে স্টেশনের আলো বদলে গেল। হলুদ আলোয় প্ল্যাটফর্ম আরও বেশি ক্লান্ত লাগতে লাগল। সুমিত্রা শেষ ব্যাচের সমস্যা ভাজল, হাত কিছুটা কাঁপছিল। অর্জুন হঠাৎ উঠে ওর কাছে এলো। আজ কোথায় যাবে? ও জিজ্ঞাসা করল। সুমিত্রা প্রথমবারের মতো ওর দিকে তাকাল। এই পাশেই একটা ঘর আছে, এটুকু বলে ও চুপ হয়ে গেল। ও জানত না যে এই প্রশ্নের পেছনে অর্জুনের কী উদ্দেশ্য ছিল। ও অভ্যাসের কাছে বাধ্য ছিল, বেশি আশা না করার অভ্যাস। অর্জুন পকেট থেকে কার্ড বের করল। যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তবে ফোন করে নিও। ও বাক্যটা শেষ করল না। সুমিত্রা কার্ডটা নিল না। ও কিছু সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইল, তারপর বলল, প্রয়োজন তো 10 বছর আগেও ছিল। ওর গলায় তিক্ততা ছিল না, শুধু সত্যিটা ছিল। অর্জুনের হাত ভারী হয়ে এলো। ওর মনে হলো যেন কেউ ওর ভেতরে জমা সমস্ত অহংকার এক ঝটকায় ভেঙে দিয়েছে। সেই রাতে অর্জুন ঘুমাতে পারল না। হোটেলের ঘরে শুয়ে ওর বারবার সেই ঠেলা গাড়ি, সেই হাত, সেই নুয়ে পড়া চোখগুলো মনে পড়তে লাগল। ও অনুভব করতে পারল যে ও তালাক দিয়ে শুধু একটা সম্পর্ক ভাঙেনি, ও কারোর পুরো জীবনটাই বদলে দিয়েছিল। আর সেই পথ আজ এক প্ল্যাটফর্মে এসে থেমেছে। ও নিজেকে প্রশ্ন করল, ওকে শুধু গাড়ি দিয়ে নিজের কর্তব্য পূরণ হয়েছে বলে মেনে নেবে, নাকি এমন কিছু করবে যাতে অন্তত এই বোঝাটা কিছুটা হালকা হতে পারে। ওদিকে সুমিত্রা নিজের ঘরে বসেছিল। ছোট একটা ঘর, একটা বিছানা, একটা পুরনো পাখা। ও দিনের আয় গুনল আর চুপচাপ একটা কৌটোর মধ্যে রেখে দিল। অর্জুনের মুখটা ওর চোখের সামনে ভাসছিল। ও ভেবেছিল যদি কখনো ও সামনে আসে তবে ও কাঁদবে, প্রশ্ন করবে, হয়তো অভিযোগ করবে। কিন্তু কিছুই হলো না, শুধু একটা ক্লান্তি ছিল, এমন ক্লান্তি যা হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। পরের দিন সকালে অর্জুন আবার স্টেশনে পৌঁছাল। এবার ওর হাত খালি ছিল না। ও সোজাসুজি সুমিত্রার ঠেলাগাড়ির কাছে গেল এবং কোনো ভূমিকা ছাড়াই বলল, আমি কিছুদিন এখানেই থাকব। সুমিত্রা অবাক হয়ে তাকাল। কেন? অর্জুন একটা দীর্ঘশ্বাস এলো। কারণ আমি এটা জানতে চাই যে তুমি এখানে কিভাবে পৌঁছলে। সুমিত্রা চুপ রইল, তারপরও বলল, কিছু জেনে কিছুই বদলে যাবে না। অর্জুন প্রথমবারের মতো নিচু স্বরে বলল, হয়তো সব কিছু নয়, কিন্তু কিছু তো বদলাবে। সেই মুহূর্তে সুমিত্রার মনে হল যে 10 বছর পর প্রথমবারের মতো কেউ ওর কাছে কোনো কিছু ঠিক করার কথা বলছে, এগিয়ে যাওয়ার কথা নয়। কিন্তু ও এটাও জানত না যে অর্জুনের এই ফিরে আসা ওর জীবনে শান্তি আনবে নাকি পুরনো ক্ষতগুলোকে আবার তাজা করে দেবে। কারণ কিছু সম্পর্ক ভাঙার পর যদি আবার সামনে আসে তবে তারা প্রশ্ন হয়ে আসে, আর সব প্রশ্নের উত্তর সহজ হয় না। আর এই অনিশ্চয়তার সাথেই সুমিত্রার ঠালাগাড়ির কড়াইটা আবার সামলে নিল। অন্যদিকে অর্জুন ওকে এমনভাবে দেখছিল যেন ও আর ওকে হারাতে চায় না, কিন্তু হারিয়ে ফেলার ভয় থেকেও পুরোপুরি মুক্ত ছিল না। অর্জুন পরের কয়েকটা দিন স্টেশনের আশেপাশেই কাটাল। প্রতিদিন সেই একই প্ল্যাটফর্ম, একই ঠেলাগাড়ি, একই সমস্যার গন্ধ। তফাৎ শুধু এইটুকুই ছিল যে এখন ও কোনো তাড়াহুড়োতে থাকত না। ও সুমিত্রাকে কাজ করতে দেখত, লোকেদের সাথে কথা বলতে দেখত,
আর প্রতিদিন ওর ভেতরে কিছু একটা ভাঙত আর কিছু একটা জুড়ে যেত। ও অনুভব করতে শুরু করল যে পরিশ্রম শুধু শরীরকেই ক্লান্ত করে না, ওটা আত্মসম্মানকেও রোজ একটু একটু করে ক্ষয় করে। আর সুমিত্রা এই সব কিছু চুপচাপ সহ্য করছিল। এক সন্ধ্যায় যখন স্টেশন প্রায় খালি হয়ে গিয়েছিল, অর্জুন সাহস করে বলল, আমি কি তোমার ঘর পর্যন্ত যেতে পারি? প্রশ্নের মধ্যে কোনো অধিকার ছিল না, ছিল শুধু দ্বিধা। সুমিত্রা কিছুক্ষণ চুপ রইল। ও ভাবল 10 বছর আগে এই মানুষটা ওর প্রতিটি সিদ্ধান্তের অংশ ছিল, আর আজ তাকে দুপাশ হাতে হাঁটার অনুমতিও অনেক ভেবে চিনতে দিতে হচ্ছে। তারপরও মাথা নাড়ল। ঘরটা খুব ছোট ছিল, একটা জানালা, একটা পুরনো পাখা, আর দেয়ালে টাঙানো ভগবানের একটা ঝাপসা ছবি। অর্জুন চারদিকে তাকালো, আরও বুঝতে পারল যে সুমিত্রার জীবন এখন কতটা সীমাবদ্ধ হয়ে গেছে। ও জিজ্ঞাসা করল, তুমি কি কখনো আবার বিয়ের কথা ভাবনি? প্রশ্নটা করার পরেই ওর আফসোস হল, কিন্তু সুমিত্রা হাসল। কিছু ভেঙে গেলে সেটা আর জোড়া লাগাতে ইচ্ছে করে না। ও ধীরে ধীরে বলল। অর্জুন সেই সন্ধ্যায় একটা সিদ্ধান্ত নিল, এমন এক সিদ্ধান্ত যা হয়তো ওর 10 বছর আগে নেওয়া উচিত ছিল। ও বলল, আমি চাই তুমি এই কাজটা ছেড়ে দাও। সুমিত্রা তৎক্ষণাৎ মাথা নেড়ে দিল, না। ওর উত্তরের মধ্যে ভয় ছিল, যদি এটাও হাতছাড়া হয়ে যায় তবে আমার কাছে আর কি থাকবে। অর্জুন প্রথমবারের মতো অনুভব করল যে ও সাহায্যের কথা বলছে, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা নারীটি আত্মসম্মানের কথা বলছে। পরের দিন অর্জুন কিছু কাগজ নিয়ে এলো। ও ঠেলাগাড়ির পাশে বসে বলল, আমি কোনো দয়া করতে চাই না, এটা তোমার অধিকার। ও জানালো যে ও সুমিত্রার নামে একটা ছোট দোকান ভাড়ায় নেওয়ার ব্যবস্থা করতে পারে, স্টেশনের ভেতরেই একটা পাকা দোকান। তুমি তোমার নিজের শর্তে কাজ করবে। সুমিত্রা ওর চোখের দিকে তাকালো। ওর মধ্যেও পুরনো অর্জুনকে দেখতে পেল না, না সেই উচ্চাকাঙ্ক্ষী স্বামী, না সেই রুক্ষ মানুষটা। ও শুধু একজন অনুতপ্ত মানুষকে দেখতে পেল। সুমিত্রা সারা রাত ঘুমাতে পারল না। ওর ভেতরে ভয় আর আশার লড়াই চলছিল। ওর ভয় ছিল যে ও যদি অর্জুনকে বিশ্বাস করে তবে হয়তো আবার ভেঙে না পড়ে, আর আশা এই ছিল যে হয়তো জীবন এবার ওকে কিছুটা আরাম দেবে। সকালেও সিদ্ধান্ত নিল। ও বলল, আমি তোমার সাহায্য নেব, কিন্তু একটা শর্তে। অর্জুন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কোন শর্ত? সুমিত্রা বলল, তুমি আমার জীবনের অংশ হবে না, এটা শুধু কাজ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। অর্জুন না ভেবেই বলল, মঞ্জুর। কিন্তু ও জানত না যে এই দূরত্ব বজায় রাখা ওর জন্য সবথেকে কঠিন হতে চলেছে। দোকান খুলল। প্রথমবারের মতো সুমিত্রা কাঁধের ব্যথা আর পায়ের ফোলা ছাড়াই কাজ করল। ওর মুখে হালকা উজ্জ্বলতা ফিরতে শুরু করেছিল। লোকেরা এখন ওকে দোকানওয়ালি বলতে শুরু করেছিল, এবং কিছু লোক সম্মানের সাথেও কথা বলছিল। অর্জুন দূর থেকে এইসব দেখত। ওর আনন্দ হতো, কিন্তু সাথে একটা খালি ভাবও থাকত। একদিন সুমিত্রা হঠাৎ বলল, তোমার এখানে আসা উচিত নয়। অর্জুন অবাক হল। কেন? সুমিত্রা বলল, লোকে প্রশ্ন করতে শুরু করবে, আর আমি আবার সেই উত্তর দেবার চক্করে ফেসে যেতে চাই না। অর্জুন প্রথমবারের মতো বুঝল যে ওর সঙ্গ এখন সুমিত্রার জন্য একটা বোঝা হয়ে উঠতে পারে। সেই সন্ধে অর্জুন স্টেশন থেকে ফেরার পথে আর থামল না। ও দূরত্ব বজায় রাখল, কিন্তু মনে মনে প্রশ্ন জাগতে থাকল যে দূরত্বই কি এখন তাদের সঠিক সম্পর্ক, নাকি এখনও এমন কিছু আছে যা অসম্পূর্ণ রয়ে গেছে। সুমিত্রা দোকান বন্ধ করে বসেছিল। ও নিজের হাতের দিকে তাকাল। প্রথমবারের মতো সেগুলোতে শুধু কঠোর পরিশ্রম নয়, বরং ভবিষ্যতের একটা হালকা রেখা দেখা যাচ্ছিল। কিন্তু মনের কোনো এক কোণে একটা ভয় এখনও ছিল, যদি এই সব আবার ছিনিয়ে নেওয়া হয় তবে। আর এই ভয় আর আশার মাঝেই তাদের গল্প এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছিল যেখান থেকে পরবর্তী পদক্ষেপ হয় তাদের পুরোপুরি আলাদা করে দেবে, নয়তো এমন কোনো নতুন সম্পর্কের দিকে নিয়ে যাবে যার নাম এখনও কেউ দেয়নি। সময় ধীরে ধীরে এগিয়ে চলছিল, কিন্তু এবার সুমিত্রার মনে হচ্ছিল যে জীবন ওর থেকে পালিয়ে যাচ্ছে না। দোকানের কাঠগুলো এখন আর ওর হাতের তালুতে বিঁধত না, কড়াইয়ের তেল এখন আর আগের মতো ভীতিজনক লাগত না। আর গ্রাহকদের গলার স্বরে এখন আগের মতো অবজ্ঞা ছিল না। লোকেরা থামত, কথা বলত, আর কখনো কখনো হেসে জিজ্ঞাসা করত, দিদি, আজ নতুন কিছু আছে? সুমিত্রা তখন শুধু একটা হালকা হাসি দিত। ও জানত না যে এই হাসিটাই ওর সবথেকে বড় জয়। অর্জুন দূরত্ব বজায় রাখছিল। ও স্টেশনে আসত, কিন্তু দোকানের কাছে যেত না। ও দূর থেকে দেখত সুমিত্রাকে কাজ করতে, গ্রাহকদের সাথে কথা বলতে, নিজের ওপর ভরসা করতে।
ও প্রথমবারের মতো বুঝতে পারল যে সাহায্যের মানে কারুর জীবনের ওপর দখল করা নয়। কখনো কখনো সাহায্যের মানে হল শুধু পিছিয়ে যাওয়া, যাতে সামনের মানুষটা নিজে দাঁড়িয়ে থাকতে পারে। এক সন্ধ্যায় হঠাৎ প্রবল বৃষ্টি নামল। স্টেশনের ছাদ থেকে জল টপকাতে লাগল। লোক এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে লাগল। সুমিত্রা দোকান গোছাতে শুরু করল। সেই হট্টগোলের মধ্যে একটা ছেলে এসে বলল যে কাল সকালে স্টেশন প্রশাসন দোকানগুলো তদন্ত করতে আসছে। সুমিত্রার বুক কেঁপে উঠল। ওর পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল, যখন প্রতিটি নোটিশ ওর জন্য ভয় নিয়ে আসত। ও সারা রাত ঘুমাতে পারল না। ওর মনে হলো হয়তো এই সব আবার কেড়ে নেওয়া হবে। সকালে অর্জুন খবরটা পেল। ও তৎক্ষণাৎ স্টেশনে পৌঁছাল, কিন্তু দোকানের কাছে গেল না। ও দূর থেকে দেখল সুমিত্রা একা দাঁড়িয়ে আছে, কাগজ নিয়ে কথা বলছে, আর ওর গলার স্বরে ঘাবড়ানি আছে। অর্জুন এগিয়ে গেল, তারপর আবার থমকে গেল। ওর সুমিত্রার শর্তের কথা মনে পড়ে গেল, দূরত্ব। ও নিজেকে বলল যে ও যদি সত্যিই বদলে গিয়ে থাকে, তবে ওকে এখন সেটাই করতে হবে যা সুমিত্রা কোনো এক সময় ওর কাছে চেয়েছিল, ভরসা। সুমিত্রা একাই সব সামলাল। ও কাগজ দেখালো, প্রশ্নের উত্তর দিল, আর শান্ত রইল। আধিকারিকরা চলে গেলেন, দোকানটা বেঁচে গেল। যখন সব শান্ত হল, সুমিত্রা প্রথমবারের মতো অনুভব করল যে ও কোনো সাহায্য ছাড়াও একা দাঁড়িয়ে থাকতে পারে। ওর চোখে জল এসে গেল, কিন্তু এই জল দুর্বলতার ছিল না। সন্ধ্যায় অর্জুন ওকে থামিয়ে শুধু এটুকুই বলল, আজ তোমাকে দেখে আমার খুব শান্তি লাগল। সুমিত্রা ওর দিকে তাকাল, অনেকদিন পর আজ আমারও, ও বলল। সেই মুহূর্তে তাদের মধ্যে না কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, না অতীতের বোঝা। ছিল শুধু দুটো মানুষ যারা অনেক কিছু হারিয়ে অনেক কিছু শিখে নিয়েছে। অর্জুন ধীরে ধীরে বলল, আমি তোমার কাছে কিছু চাই না, না সাথে থাকা, না ক্ষমা। শুধু এটুকুই জানতে চাই যে তুমি খুশি আছো তো। সুমিত্রা কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আমি ঠিক আছি, আর হয়তো এটাই খুশি। অর্জুন মাথা নিচু করে নিল। ও বুঝতে পারল যে কিছু সম্পর্কের শেষ ক্ষমায় নয়, বরং উপলব্ধিতে হয়। কয়েক সপ্তাহ পর অর্জুন শহর ছেড়ে চলে গেল, এবার কোনো চিৎকার ছাড়া, কোনো প্রতিশ্রুতি ছাড়া। ও সুমিত্রার জন্য কিছুই ফেলে রেখে যায়নি, শুধু সেই সুযোগটা ছাড়া যা ও নিজে সামলে নিয়েছিল। সুমিত্রাও ওকে আটকাল না। ও জানতে পারল যে এখন ওর কারোর ফিরে আসা বা চলে যাওয়াতে আর ভয় লাগে না। এক সকালে সুমিত্রা দোকান খুলল। সূর্যের আলো সরাসরি কাউন্টারে পড়ছিল। ও কড়াই চাপালো, সামোসা দিল, আর নিজেকে বলল, জীবন অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু সব কিছু নয়। ও নিজের হাতের দিকে তাকালো আর হাসল। এই হাত এখন শুধু দিন গুজরান নয়, বরং সম্মানও রোজগার করছিল। স্টেশনের ভিড় আগের মতোই ছিল। ট্রেন আসছিল, যাচ্ছিল, মানুষ একে অপরের সাথে মিলছিল, বিচ্ছেদ হচ্ছিল। কিন্তু সুমিত্রা আর সেই ভিড়ের অংশ ছিল না। ও নিজের জায়গায় দাঁড়িয়েছিল, শক্তিশালী, শান্ত, আর নিজের সাথে। আর কোথাও দূরে একটা মানুষ এটা জেনে বেঁচেছিল যে ও দেরি করে হলেও একটা মানুষকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। ওকে ফিরে পাওয়ার জন্য নয়, বরং ওকে নিজের মতো হয়ে উঠতে দেওয়ার জন্য। এটাই এই গল্পের সত্য ছিল। কখনো কখনো ভালোবাসার সবথেকে বড় প্রমাণ কাউকে ধরে রাখা নয়, বরং তাকে মুক্ত করে দেওয়া। আপনার কি মনে হয়? নিজের মতামত কমেন্টে নিশ্চয় লিখুন, আর এই গল্পটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ প্রতিটি গল্প শুধু শোনার জন্য হয় না, কিছু গল্প ভাবনা বদলানোর জন্য হয়, আর কিছু জীবন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য